অবৈধ অর্জিত সম্পত্তি এবং তার যে আত্মীয় স্বজন এই অবৈধ সম্পত্তি অর্জন করেছে সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে অর্থাৎ জনগণের কাছে ফেরত আনতে হবে এবং তাদেরকে জেল ভোগ করতে হবে, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সেটা তো হচ্ছে না। রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে কাস্টমস, ভ্যাট, পুলিশ, ইভেন এই কিছু যে শৃঙ্খলা বাহিনীর সদস্য, কার কথা বলবেন যে দুর্নীতিতে লিপ্ত নয়? ইভেন দুদকেরও একটা বড় অংশ দুর্নীতিতে লিপ্ত। এই দুদকের যারা ইনকোয়ারি অফিসার আছে তাদের সম্পত্তির হিসাব নেন, চাকরিতে ঢোকার সময় তারা কত টাকা ছিল আর এখন কত টাকার মালিক হয়েছে। আল্লাহ থেকে প্রদত্ত। সূরা নেসায় কি বলছে? এই সূরা আর রহমানে বলছে যে যারা এই পৃথিবীতে অন্যায় করবে তাদের অর্ধেক শাস্তি এইখানে ভোগ করতে হবে। এইটা যার বোঝা সে কিন্তু বুঝবে। তো ওইটা কিন্তু ওই ছাগল কিন্তু আসছে আসলে ফেরেশতা হিসেবে, ওটা ধরাই দেওয়ার জন্য, ছাগলের উচিলা। দেখুন, আমি মনে করি না যে এইটা একটা মানে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এটা এখনো আমার মনে হয় নাটকের অংশ। এবং এত বেশি দুর্নীতি হয়েছে, এত বেশি অপরাধ হয়েছে যে তার এত বেশি পচন ধরেছে, তার কিছু কিছু এখন প্রকৃতির কারণে বের হওয়া শুরু হয়েছে। সেই প্রকৃতির কারণেই আমি মনে করি এই বেনজির, আজিজ, আসাদুজ্জামান মিয়া, মতিউর, রফিকুল ইসলাম শিমুল, তারপরে এই যে ঝালকাঠি এই বরিশালের একজন সাব রেজিস্ট্রার, আজকে দেখলাম আরেকজন কাস্টম অফিসার, আপনি বললেন ফয়সাল, এইগুলা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গস। এটা এবং অত্যন্ত 200 পুলিশের তালিকা আছে, কত হাজারের মধ্যে 200 পুলিশে শুধুমাত্র দুর্নীতি তালিকায় আছে। মানে এত আমরা আমরা প্রতিদিনের এত আমরা এর ক্ষত আগে মনে রাখা কঠিন আসলে। মনে রাখা কঠিন। এর আগে তবে দুই একটা ভালো কাজ হচ্ছে, যে এই প্রপার্টি অ্যাটাচ করছে এবং সামথিং ইজ বেটার দ্যান নাথিং আর কি, সেইটা বলা যায়। এবং এইটা ফাইনালি বিচার হবে কিনা, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এই রেজিমে, মানে এই রেজিম 2009 থেকে যখন শুরু হয়েছে, একটি দুর্নীতির মামলা এখন পর্যন্ত সেটেল হয় নাই ফাইনালি। ওয়েন আই সে ফাইনালি, ইট মিন যে অ্যাপিলেট ডিভিশন থেকে সেটেল হয়ে রিভিউ কমপ্লিট করে সে তার শাস্তি ভোগ করেছে এবং তার সম্পত্তি জনগণের কাছে ফেরত আনা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা হয়েছে। দুর্নীতির মামলা, দুর্নীতির বিচার তখনই বলা যাবে সম্পন্ন হয়েছে যখন চূড়ান্ত বিচার করে তার অবৈধ অর্জিত সম্পত্তি এবং তার যে আত্মীয় স্বজন এই অবৈধ সম্পত্তি অর্জন করেছে সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে অর্থাৎ জনগণের কাছে ফেরত আনতে হবে এবং তাদেরকে জেল ভোগ করতে হবে, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সেটা তো হচ্ছে না। সো আপনার এই যে আসিফ কাণ্ড, এইটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমাদের একটু কিভাবে রাষ্ট্র চলছে, কিভাবে রাজনীতি চলছে, কিভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেই সম্বন্ধে একটু আলোকপাত করা দরকার। সাম্য, মানবাধিকার এবং সামাজিক মর্যাদার ভিত্তিতে যে আজকে স্বাধীন হলো, এবং স্বাধীনতার মূল কথা ছিল গণতন্ত্র। গণতন্ত্রের নামে যারা শাসন করতে আসছে তারা প্রত্যেকেই পারিবারতান্ত্রিক একটা লুটেরা তন্ত্র সৃষ্টি করেছে, যারা দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না। এবং পৃথিবীর কোথাও পরিবারতন্ত্র সফল হয় নাই, কোথাও না। পরিবারতন্ত্রের মাধ্যমে যে ক্রনিক ক্যাপিটালিজম সৃষ্টি হয়, পরিবারতন্ত্রের মাধ্যমে যে স্বজন প্রীতি সৃষ্টি হয়, সেইটা কোনো এই যে ছোটখাটো নেতা টেতা তো পরের কথা, সেইটা কোনো নবী পয়গম্বর পীর আউলিয়াও সেটাকে নিবারণ করতে পারেনি। থিওরিতে বলে যারা পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের পক্ষে সুশাসন, ন্যায় বিচার নিশ্চিত করা কোনোভাবে সম্ভব নয়। এইটা বাংলাদেশে অলমোস্ট প্রতিটা পরিবারতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য। একটা এই পরিবারতান্ত্রিক রাজনীতি একটা দুর্বৃত্তায়িত এবং লুটেরাতন্ত্র রাজনীতি সৃষ্টি করেছে। সেই লুটেরাতন্ত্রে পরিবারতন্ত্র সহ যারা রাজনীতির উচ্চ আসনে আসেন তারা সবচেয়ে বেশি দুর্নীতিতে যুক্ত, তারা সবচেয়ে বেশি দুর্নীতিতে লিপ্ত।
তারা সবচেয়ে বেশি অবৈধ সম্পত্তি অর্জনে লিপ্ত। আপনি এটা শত শত নাম বলা যাবে, শত শত নাম। এবং এই যে আওয়ামী লীগ বলছে জিরো টলারেন্স, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ দেয়ার জিরো টলারেন্স। জিরো টলারেন্সে যদি এরকম হয় যে একটা ছাত্রলীগের নেতা ২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করতে পারে, একটা ড্রাইভার ১৫০ কোটি টাকার মালিক হতে পারে। কালকে পেপারে দেখলাম একটা ইউনোর স্টাফ, সেও নাকি কত কোটি টাকার মালিক। তো এইগুলো কিন্তু কারো অজানা নয়, সবার জানা যে আজকে এই রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে কাস্টমস, ভ্যাট, পুলিশ, ইভেন এই কিছু যে শৃঙ্খলা বাহিনীর সদস্য, কার কথা বলবেন যে দুর্নীতিতে লিপ্ত নয়? ইভেন দুদকেরও একটা বড় অংশ দুর্নীতিতে লিপ্ত। এই দুদকের যারা ইনকোয়ারি অফিসার আছে তাদের সম্পত্তির হিসাব নেন, চাকরিতে ঢোকার সময় তারা কত টাকা ছিল আর এখন কত টাকার মালিক হয়েছে, তার শালা, শালী, শাশুড়ি, স্ত্রী, এদের কত সম্পত্তির মালিক হয়েছে। হ্যাঁ, আপনি এই যে আগে যে একজন চেয়ারম্যান ছিল যে এখন কানাডা থাকে, উনি বাংলাদেশ থেকে এই যে দুদকের চেয়ারম্যান থাকে, এখন কানাডা কেন গেলেন? ওনার সম্পত্তিটা একটু ডিক্লেয়ার করুন। এখন যে চেয়ারম্যান আছে, আমি মনে করি উনি কিছু ভালো কাজ করার চেষ্টা করছে। দুদক হ্যাজ দেয়ার ওন প্রবলেমস, এবং আমি আপনাদের আগে বলেছি যে মিনিমাম 10,000 নালিশ, 10,000 অ্যাপ্লিকেশন তারা স্ক্রুটিনি না করে সেটাকে খালাস দিচ্ছে। এরকমই আছে যে চার্জশিট কমপ্লিট হয়েছে, একদম জ্বলন্ত। পিরিজপুর একজন পৌরসভার চেয়ারম্যান নিয়োগ বাণিজ্য করেছে একটা ভুয়া পেপারে সার্কুলেশন দিয়া, এইরকম একটা রিপোর্ট, সেইটাও আবার পুনঃ তদন্তে পাঠাইছে আসামির আবেদনে সাধারণত আইও চেঞ্জ করা যায় না। যেই মুহূর্তে চার্জশিট দেবে তখন সেই আসামির আবেদনে আপনার আইও চেঞ্জ হয়েছে এবং সেই মামলা এখন ডিপ ফ্রিজে চলে গেছে। হ্যাঁ, ওইখানে 2 ভাই আছে লুটেরা তন্ত্রের, এক একজনের নামে 5টা 6টা করে দুর্নীতির মামলা, তাদের পশমও টাচ করতে পারছে না। এরপরও কিছুটা চেষ্টা করছে, এই যতটুকু চেষ্টা করছে সেইটাকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু এই এডমিন ক্যাডার ডমিনেটেড যে চেয়ারম্যান, এই শহীদুল সাহেব, উনি এডমিন ক্যাডারের, এরা এডমিন ক্যাডারের কারো দুর্নীতি ধরে না, কারো দুর্নীতি এখন পর্যন্ত দেখা যায় না। কতজন সচিব আছে যারা বিদেশে সেটেল হয়েছে, ওনার মতো যদি সৎ থাকতো, এই শহীদুল সাহেবের মতো যদি সৎ থাকতো, যে ভাড়া বাড়িতে থাকে। আমি নিজেও সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি, রিটায়ারমেন্ট করার পরে আমি 14 বছর ভাড়া বাড়িতে ছিলাম। এখনো আমার ঢাকা শহরে কোনো সম্পত্তি নাই। এখনো আমি ব্যাংকের লোন নিয়ে পরে বাধ্য হয়েছি একটা ফ্ল্যাট কোনোভাবে কিনছি, তা এখন পর্যন্ত 5 বছরে আমি রেজিস্ট্রেশন করতে পারিনি। 5 বছরে মূলত আমি রেজিস্ট্রেশনের টাকা, রেজিস্ট্রেশন কস্ট এত হাই যে টাকা জোগাড় করতে সময় লাগতেছে, সেই জন্য রেজিস্ট্রেশন করতে পারিনি। এখন এই কেবলমাত্র রেজিস্ট্রেশনের পারমিশন পেয়েছি। রাজুকে এখানে 2 নম্বরই করার চেষ্টা করছিল। আমি বলছি ঘুষ দিয়ে আমি এটার অনুমতি আনবো না, আমি ঘুষ দেই নাই। এই 4 বছর লাগছে আবার এই অনুমতি পাই। এখন ওইখানে একজন ডেপুটি ডাইরেক্টর আছে ভালো, আমাকে পার্সোনালি চেনে, সেই কাজটা করে দিছে। ওইখানে একটা ক্লার্ক, মানে এই ছাগলের খামি, ওই যে ছাগলের কথা বললো না শহীদুল সাহেব, ছাগলের খামিতে যে ঘুষ না দিলে সে পারমিশন দেবে না। আমিও আবার এটাকে মানে আই ওয়াজ অ্যারোগ্যান্ট ইন এ ম্যানার যে আমি ঘুষ ছাড়া ঘুষ না দিয়ে যেদিন আমি পাবো সেই দিনই আমি রেজিস্ট্রেশন করবো। তো এইভাবে দেশ চলছে। তো এখন এই যে ছাগলের কথা বললেন, এই যে ছাগলের কথা বললেন, এই যে ছাগলের কথা বললেন, তো আসলে তো ছাগল হইলো আল্লাহ থেকে প্রদত্ত। সূরা নেসায় কি বলছে? এই সূরা আর রহমানে বলছে যে যারা এই পৃথিবীতে অন্যায় করবে তাদের অর্ধেক শাস্তি এইখানে ভোগ করতে হবে। এইটা যার বোঝা সে কিন্তু বুঝবে। তো ওইটা কিন্তু ওই ছাগল কিন্তু আসছে আসলে ফেরেশতা হিসেবে, ওই ধরাই দেওয়ার জন্য। ছাগলের উছিলা, ছাগল না হলে কিন্তু অন্য কিছু হইতো। তো ওই যে এত বেশি অন্যায় করে ফেলে, তখন কিন্তু এই ধরনের কোনো না কোনো উছিলার মাধ্যমে এই চোররা ধরা পড়ে। বেনজিরের কথা তো কত বলছি, আর কি বলবো, মানে এইরকম